Hello students, welcome to my channel Science TDN। দেখো আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য প্লাস কলকাতা পুলিশের জন্য এর সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি প্লাস গ্রুপ ডি এর জন্য ডেইলি বেসিসে জিকে জিএস প্র্যাকটিস করে যাচ্ছি। তো অলরেডি আমি 23টা ভিডিও আপলোড করে ফেলেছি। আজকে হচ্ছে পর্ব নাম্বার 24। তো যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, দেখবে যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে কিন্তু তোমরা পুরো ভিডিওর প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু পরপর ভিডিওগুলো দেখে নিও। আর এই ভিডিওগুলি অবশ্যই তোমাদের দেখতে লাগবে, কারণ কি যেহেতু যদি পরীক্ষায় কমন পেতে চাও এবং প্রশ্নের সঠিক উত্তর করে আসতে চাও, তাহলে এই ভিডিওগুলি তোমাদের জন্য খুবই ইফেক্টিভ। তো অবশ্যই কমন পেতে দেখতেই হবে এই ভিডিওকে। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো শুরু করছি আজকের এই পর্ব নাম্বার 24। দেখো আমাদের প্রথম প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 46। কেন কোশ্চেন নাম্বার 46? আমরা ডেইলি বেসিসে 15টা করে কোশ্চেন ইন ডিটেলস আলোচনা করছি। সেই হিসেবে অলরেডি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির জন্য 3টা ভিডিও আপলোড হয়ে গেছে, অর্থাৎ 3-15-45টা কোশ্চেন আমরা ইন ডিটেলস আলোচনা করে ফেলেছি। তার জন্য আজকের থেকে শুরু হচ্ছে 46 নাম্বার কোশ্চেন থেকে শুরু হচ্ছে তার জন্য। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, তরল অবস্থা থেকে গ্যাসীয় অবস্থায় একটি বস্তুর পরিবর্তনকে কি বলা হয়? অর্থাৎ তরল অবস্থায় আছে, এবার গ্যাসীয় অবস্থায় নিয়ে যাব। ব্যাপারটা কীরকম? ধরো জলকে তুমি যদি হিট করো তখন সেটা বাষ্পে পরিণত হবে, তাই তো? এই যে বাষ্প হচ্ছে গ্যাস, অর্থাৎ তরল অবস্থা থেকে তুমি গ্যাসীয় অবস্থায় নিয়ে গেলে, তাহলে এই যে পরিবর্তনটাকে কি বলা হয়? এই পরিবর্তনটাকে বলা হবে বাষ্পীভবন। ভবন কথার অর্থ হচ্ছে ঘটা বা হওয়া, বা ওই মানে ওই পরিবর্তনে গিয়ে সম্পন্ন হবে, কিংবা ধরো বাষ্পীভবন অর্থাৎ বাষ্পে পরিণত হবে, এই বিষয়টাকে বোঝায়। তো যাই হোক, এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাষ্পীভবন। তোমরা না এক্সট্রাভাবে এই বিষয়টাকে মনে রাখবে। দেখো আজকে একটু হয়তো তোমাদের ভয়েস কোয়ালিটি একটু খারাপ আসবে, কেন কি যেহেতু একটু শরীর খারাপ আছে, তো কাজেই ভয়েস কোয়ালিটি অতটা তোমরা নাও পেতে পারো, কিন্তু ধ্যান দিয়ে শুনবে। দেখো কঠিনীভবন হচ্ছে কি, তোমাদের যদি আমরা জলকে ঠান্ডা করি তাহলে সেটা বরফে পরিণত হবে, তখন সেটাকে বলা হয় কঠিনীভবন। ভবন কথার অর্থ হচ্ছে, আমি বললাম যে হওয়া, অর্থাৎ কঠিনীভবন মানে কঠিন হয়ে যাবে, এই বিষয়টাকে বলা হয় কঠিনীভবন। তরলীভবন কোনটা? যদি বরফকে হিট করো তাহলে সেটা জলে পরিণত হয়ে যাবে, তো এই কেসটাকে বলা হবে তরলীভবন। তার মানে বুঝতেই পারলে, কঠিন থেকে তরল সেটাকে বলে তরলীভবন, তরল থেকে বাষ্প সেটাকে বলে বাষ্পীভবন, আবার যদি তরল থেকে কঠিন হয় তখন সেটাকে বলা হবে কঠিনীভবন। যেহেতু এখানে কোশ্চেনের মধ্যে বলেছে তরল থেকে গ্যাসীয় অবস্থা, কাজেই এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বাষ্পীভবন। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 47। নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? দেখো মনিটর কিন্তু আউটপুট ডিভাইস, ডট ম্যাট্রিক্স প্রিন্টার কিন্তু আউটপুট ডিভাইস, বারকোড রিডার, এটা রিভার হবে না, এটা রিডার হবে, বারকোড রিডার, এই বারকোড রিডার কিন্তু তোমার ইনপুট ডিভাইসের মধ্যে পড়বে। অর্থাৎ কোশ্চেন এখানে বলেছে কোনটি আউটপুট ডিভাইস নয়, কাজে এখানকার সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বারকোড রিডার, এটা কিন্তু ইনপুট ডিভাইসের মধ্যে পড়ছে। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 48। আধুনিক পদার্থবিদ্যার জনক বলা হয়। আধুনিক পদার্থবিদ্যার জনক কাকে বলা হবে? আধুনিক পদার্থবিদ্যার জনক বলা হয় গ্যালিলিও গ্যালিলি কে আধুনিক পদার্থবিদ্যার জনক বলা হয়। আমরা চলে আসলাম কোশ্চেন নাম্বার 49। বাল গঙ্গাধর তিলক মারাঠিতে কোন দৈনিক পত্রিকাটি চালু করেছিলেন? দেখো বাল গঙ্গাধর তিলক মারাঠিতে
কেশরী পত্রিকাটি চালু করেছিলেন? কোন পত্রিকা চালু করেছিলেন? কেশরী পত্রিকা চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক মারাঠিতে। আচ্ছা, তোমরা না এক্সট্রাভাবে মনে রাখবে, এই বাল গঙ্গাধর তিলককে লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়েছে। কোন উপাধি? লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়েছে এই বাল গঙ্গাধর তিলককে। লোকমান্য উপাধিতে ভূষিত করা হয়েছে বাল গঙ্গাধর তিলককে। আচ্ছা, এটা বলো তো, বেঙ্গল গেজেট কার? বেঙ্গল গেজেট হচ্ছে হিকির বেঙ্গল গেজেট। কার? হিকির লিখা। হিকির প্রকাশিত বেঙ্গল গেজেট। হিকির বেঙ্গল গেজেট। আচ্ছা, হরিজন পত্রিকায় কে লিখেছেন? হরিজন পত্রিকায় লিখেছেন মহাত্মা গান্ধী হরিজন পত্রিকায় প্রকাশ করেছেন। এটা একটু তোমাদের মনে রাখতে লাগবে। তো যাই হোক, এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, কেশরী দৈনিক পত্রিকাটি চালু করেছিলেন বাল গঙ্গাধর তিলক। আমরা চলে আসলাম তার পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 50। উগাদি উৎসব প্রতি বছর কোন হিন্দু মাসের প্রথম দিনে পালিত হয়? উগাদি উৎসব চৈত্র মাসের প্রথম দিন, অর্থাৎ পয়লা চৈত্র উগাদি উৎসব পালন করা হয়ে থাকে। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 51। শূন্যস্থানে আলোর বেগ কত? শূন্যস্থানে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে কাজ করবে, আচ্ছা এইটা একটু কারেকশন করে নেবে। উত্তর হয়ে যাবে, উত্তরটা আমি তোমাদের বলে দিচ্ছি, উত্তরটা হবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে শূন্যস্থানে আলোর গতিবেগ। দেখো, তার পরের প্রশ্ন রয়েছে, কোশ্চেন নাম্বার 52। নিচের কে মৌন মুস্কান কি মার বইটির লেখক? দেখো, অপশন রয়েছে আশুতোষ রানা, যুগল মহারাজ, হংসরাজ, উদয় চোপড়া, রনিত রায়। এই অপশনগুলি রয়েছে। তো তার মধ্যে এখানকার সঠিক উত্তর হয়ে যাবে আশুতোষ রানা। তিনি মৌন মুস্কান কি মার এই বইটির লেখক। আচ্ছা, আমি বলে রাখি, আশুতোষ রানা তিনি একজন লেখক, অভিনেতা প্লাস প্রযোজক। তিনি মারাঠি, তেলেগু, কন্নড়, তামিল, হিন্দি এই সমস্ত ছবিতে কাজ করেছেন। তারপরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53। কোশ্চেন নাম্বার 53। ম্যাকিনটোশ কম্পিউটারের ডিজাইনার কে? দেখো, ম্যাকিনটোশ যে কম্পিউটার, এটা হচ্ছে একটা পার্সোনাল কম্পিউটার, এটা একটা পিসি, অর্থাৎ ম্যাকিনটোশ কম্পিউটার একটা পার্সোনাল কম্পিউটার। তো এই যে পার্সোনাল কম্পিউটার ম্যাকিনটোশ, এই ম্যাকিনটোশের উৎপাদন, বিক্রয় ব্যবস্থা, ডিজাইন, এই সমস্ত কিছুই করেছে অ্যাপেল, অর্থাৎ অ্যাপেল হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 54। কোন কম্পিউটার সিস্টেমে কোনো স্টোরেজ ডিভাইস লাগে না? কোন কম্পিউটার সিস্টেমে কোনো স্টোরেজ ডিভাইস লাগে না? সেটা হচ্ছে অ্যানালগ কম্পিউটারে কোনো স্টোরেজ ডিভাইস লাগে না। অ্যানালগ কম্পিউটার হয়ে যাবে এখানকার সঠিক উত্তর।
তারপরের প্রশ্ন সায়েন্স থেকে রয়েছে কোশ্চেন নাম্বার 55। ক্ষমতার সংকেত হলো, ক্ষমতার সংকেত কি? দেখো ক্ষমতা কাকে বলে আমি প্রথমে বলি। কার্য করার হারকে ক্ষমতা বলে, অর্থাৎ সময়ের সাথে সাথে কার্য করার যে হার সেটাই হচ্ছে ক্ষমতা। অর্থাৎ ক্ষমতাকে যদি আমরা পাওয়ার বলি, ইংরেজিতে ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু কৃতকার্য অর্থাৎ ওয়ার্ক ডান, কৃতকার্য বাই টাইম। ক্ষমতা বের করার জন্য তোমাকে কৃতকার্যকে ভাগ করতে লাগবে সময় দিয়ে, সেক্ষেত্রে তুমি কি পেয়ে যাবে? ক্ষমতার পরিমাপ পেয়ে যাবে। অর্থাৎ ক্ষমতার পরিমাপের জন্য আমাদের কি লাগবে? কৃতকার্যকে ভাগ করতে লাগবে কি দিয়ে? সময় দিয়ে ভাগ করতে লাগবে। তার জন্য এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ। চলে আসলাম তার পরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 56। কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? দেখো ভৌত পরিবর্তন আর রয়েছে রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন আর রয়েছে হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো তার মধ্যে যদি আমরা বলি যে পরিবর্তনে কোনো বস্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হওয়ার পরে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসা যায়, সেই ধরনের পরিবর্তনকে আমরা বলবো ভৌত পরিবর্তন। ফর এক্সাম্পল, যদি আমরা বরফকে গলিয়ে জল করি, আবার জলকে জমে কিন্তু আমরা বরফ তৈরি করতে পারবো। তো তার জন্য এটা হচ্ছে তোমাদের ভৌত পরিবর্তনের এক্সাম্পল। কিন্তু রাসায়নিক পরিবর্তন কীরকম? যদি কোনো বস্তুকে বা পদার্থকে আমরা পোড়াই, বা কোনো বস্তু বা পদার্থকে যদি আমরা এক অবস্থা থেকে আরেক অবস্থায় চেঞ্জ করি, যেমন দেখো কাঠের কথা যদি বলি, কাঠকে আমরা যদি পুড়িয়ে ফেলি, তারপর সেখান থেকে যেটা কার্বন তৈরি হবে, সেই কার্বন থেকে পুনরায় আমরা কাঠ কিন্তু পাবো না। তো কাজে বুঝতেই পারছো যে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হওয়ার পর পুনরায় পূর্বের অবস্থায় ফিরে পাওয়া যায় না, কিন্তু ভৌত পরিবর্তনে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তিত হওয়ার পরে পুনরায় পূর্বের অবস্থাতে সেই পদার্থকে ফিরিয়ে নিয়ে আসা যায়। তো দেখতে পাচ্ছ ডিমকে এটা হবে বয়েল করা। ডিমকে যদি বয়েল করা হয় তো সেক্ষেত্রে পুনরায় আবার কাঁচা ডিম পাওয়া যাবে না, কাজেই এটা কিন্তু রাসায়নিক পরিবর্তন হবে, ভৌত পরিবর্তন কিন্তু এটা হচ্ছে না। কাজে অপশন নাম্বার এ এখানকার সঠিক উত্তর হচ্ছে না। এখন আমরা বাকি অপশনগুলোকে দেখি। দেখো এখানকার সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে এখানকার সঠিক উত্তর। কেন কি বরফ গলে যদি জলে পরিণত হয়, আবার জল থেকে পুনরায় বরফ আমরা রিটার্ন পাবো। তো কাজে এটা হচ্ছে ভৌত পরিবর্তনের এক্সাম্পল, অর্থাৎ অপশন নাম্বার বি এখানকার সঠিক উত্তর। প্রশ্নটা রয়েছে সায়েন্স থেকে রয়েছে পরের প্রশ্নটা, ভালো মতো দেখবে কি বলা আছে। যদি লবণে পিএইচ ইকুয়াল টু 0 হয়, যদি কোনো লবণের মধ্যে তার পিএইচ পরিমাপ করার পর দেখা যায় পিএইচ 0 হচ্ছে, তবে এই যে লবণ তৈরি হয়েছে, এই লবণ তৈরি হয়েছে তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিক্রিয়ায়, দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারকের বিক্রিয়ায়, তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষারকের বিক্রিয়ায়, দুর্বল অ্যাসিড দুর্বল ক্ষারকের বিক্রিয়ায়। তো আমি ইন ডিটেল বিষয়টাকে আলোচনা করছি, ধ্যান দিয়ে শুনবে। যে লবণ কিভাবে তৈরি হয় প্রথমে সেটা শোনো। যদি আমরা অ্যাসিডের সাথে যদি আমরা ক্ষারকের বিক্রিয়া ঘটাই, ক্ষারক অ্যাসিড প্লাস বেস ক্ষারকের বিক্রিয়া ঘটাই, সেক্ষেত্রে অ্যাসিড আর ক্ষারক পরস্পরের মধ্যে বিক্রিয়া করে তৈরি করবে লবণ, তার সাথে সাথে উৎপন্ন হবে জল। তাহলে অ্যাসিড প্লাস ক্ষারক ইকুয়াল টু লবণ প্লাস জল উৎপন্ন হচ্ছে। তো লবণ তৈরি হওয়ার জন্য অ্যাসিডের সাথে ক্ষারকের বিক্রিয়া ঘটতে লাগবে, সেটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার শোনো, যদি আমরা
একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ভালো বুঝতে পারবে। HCl, HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো HCl হলো একটা তীব্র অ্যাসিড। কোন অ্যাসিড? HCl হলো একটা তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড। প্লাস তার সাথে আমি নিয়ে নিচ্ছি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, NH4OH, NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হলো দুর্বল ক্ষারক। তাহলে তীব্র অ্যাসিডের সাথে দুর্বল ক্ষারক নিলাম। এবার এদের মধ্যে যদি বিক্রিয়া ঘটাই সেক্ষেত্রে যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে এই যে NH4, এখানে Cl উৎপন্ন হবে, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইড। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ তাহলে বাকি থাকলো H, এখানে থাকছে হচ্ছে OH, H আর OH মিলে উৎপন্ন হবে H2O, জল। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হলো, তার সাথে সাথে উৎপন্ন হলো জল। এবার অ্যামোনিয়াম ক্লোরাইড লবণের যে জলীয় দ্রবণ, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লীয় টাইপের হয়, অম্লীয় টাইপের হয়, মানে অ্যাসিডিক হয়, অ্যাসিডিক হয়। যার ফলে NH4Cl যে Cl এর যে পিএইচ ভ্যালুটা জিরোর কাছাকাছি হয়। কেন জিরোর কাছাকাছি হয়? কারণ অ্যাসিডের পিএইচ ভ্যালু 7-এর থেকে কম হয়, যারা তীব্র অ্যাসিড হয় তাদের পিএইচ ভ্যালু জিরোর কাছাকাছি হয়। তবে এই যে লবণ, এই লবণ যেহেতু অম্লীয় লবণ, এর পিএইচ ভ্যালুটা জিরোর কাছাকাছি হয়। তো বুঝতেই পারছো এটা হয়ে গেল আমাদের কি, এটা হচ্ছে এমন এক লবণ যার পিএইচ ভ্যালু জিরোর কাছাকাছি। তো কার সাথে কার বিক্রিয়া ঘটিয়ে হলো এটা? HCl এর সাথে NH4OH। HClটা কি? তীব্র অ্যাসিড। NH4OH কি? দুর্বল ক্ষারক। তো তীব্র অ্যাসিড অর্থাৎ স্ট্রং অ্যাসিড, দুর্বল ক্ষারক, উইক বেস, এর বিক্রিয়ায় উৎপন্ন হবে এমন লবণ যার পিএইচ জিরোর কাছাকাছি। আমরা চলে আসলাম তার পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 58, নিচের কোনটি সংক্রামক রোগ নয়? নিচের কোনটি সংক্রামক রোগ নয়? দেখো সংক্রামক রোগ মানে সেটা হচ্ছে তোমার কলেরা কিন্তু সংক্রামক রোগের মধ্যে পড়বে, হাম সেটাও সংক্রামক রোগ, ম্যালেরিয়া সংক্রামক রোগের মধ্যে পড়বে। তবে ডায়াবেটিস কিন্তু সংক্রামক রোগ নয়। কোশ্চেন নাম্বার 59, কোশ্চেন নাম্বার 59, ভারতবর্ষের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতবর্ষের উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটায় অবস্থিত। কোথায় রয়েছে? এই অপশনগুলোর মধ্যে হয়ে যাবে শ্রীহরিকোটা। এখানে কি আছে? SDSC, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, SDSC শ্রীহরিকোটা। আমরা চলে আসলাম আজকের পর্বের শেষ প্রশ্নে, কোশ্চেন নাম্বার 60, সমুদ্রতলে পরিবেশের চাপ কত? সমুদ্রতলে পরিবেশের চাপ কত? অ্যাকচুয়ালি এটা হবে সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত হয়, সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ কত, ধ্যান দিয়ে শোনো। এটা কোশ্চেনটাকে তোমরা লিখে নেবে, কি লিখবে বলো তো? সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত, এভাবে লিখে নেবে, সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপ কত। আচ্ছা, সমুদ্র পৃষ্ঠে বায়ুমণ্ডলীয় চাপের মান হচ্ছে 1013.25 মিলিবার এমবি, মিলিবার। তাহলে 1013.25 মিলিবার। এই 1013.25 মিলিবার মানেই হচ্ছে 1 ATM, 1 ATM, 1 অ্যাটমসফেরিক প্রেসার, অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপ।
তো এখানকার সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ 1 এটিএম চার্জ। তো আশা করি ভিডিওটি তোমাদের বেশ উপকারে আসবে এবং তোমরা অনেক প্রশ্নের উত্তর ডিটেলসে জানতে পারলে। ডেইলি বেসিসে এইভাবে তোমরা যদি আমার ভিডিওগুলি দেখতে থাকো, ক্লাস করতে থাকো, তাহলে দেখবে তোমাদের আগামীতে যে এক্সামগুলি রয়েছে তাতে জিএসের প্র্যাকটিস অনেক সুন্দরভাবে তোমাদের কন্টিনিউয়াসলি হতেই থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।